সাদি ছোঁয়ার বইগুলো টেবিলে গুছিয়ে রাখে, জামাকাপড় ভাঁজ করে আলমারিতে তুলে রাখে, শপিং ব্যাগগুলো ভাঁজ করে আলমারিতে রাখে। সাদি অগোছালো পছন্দ না, সে ভীষণ গোছালো একটা মানুষ। এই রকম নোংরা সে পছন্দ করে না। 2টো বেজে যায় এসব করতে করতে। প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরে খেয়েছিল হালকা পাতলা। সে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে যায়। খাবার সব ফ্রিজে রাখা। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে নেয় সাদি। তারপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পরীকে বুকে না নিলে ঘুম হয় না তার। 3 বছরে এই বদ অভ্যাসটা হয়েছে। আজকে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। ইচ্ছে করছে পরীকে নিয়ে আসতে, কিন্তু আনলো না। সেভাবেই এপাশ ওপাশ করতে করতে চোখ লেগে যায়। আজকে বাড়িতে মানুষের সংখ্যা বেড়ে গেছে। সাদির চাচা চাচি চলে এসেছে বাংলাদেশে। মানুষ বেশি মানে রান্নাও করতে হবে বেশি। ছোঁয়া ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেছে। নামাজ পড়ে রান্না বসিয়েছে। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে সংসার করা। সংসারের সব কাজ করে মানুষের মন জয় করে নেওয়ার মতো কষ্টের আর কিছুই নেই। তবুও দিন শেষে মন জয় করা যায় না। 2-1 জন থেকেই যায় যাদের মনে জায়গা পাওয়া যায় না। রুটি ঠিক করে বেলতে পারে না ছোঁয়া। গোল হয় না। আজকের আটাতে আবার বেশি পানি পড়ে গলছে, তাই কেমন লেপ্টে যাচ্ছে। বেশ হিমশিম খাচ্ছে ছোঁয়া। কান্না পাচ্ছে এখন। মায়ের কথা মনে পড়ছে। ইসস কি ছিল বাবার বাড়িতে, এখানে এসে কি হয়ে গেল। কষ্ট করে সবগুলো রুটিই বানিয়ে ফেলে। আলু ভাজি করে, ডিম ভাজি করে আর মুরগির মাংস। সব রান্না শেষ করে ক্লান্ত হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। হাতে বেশ খানিকটা পুড়ে গেছে। গরম তেল ছিটে এসেছিল। ছোঁয়া রান্নার তালে ব্যথা ভুলে গিয়েছিল। এখন জ্বলছে। একটুখানি চোখ বন্ধ করতেই আবার মনে পড়ে পরীকে তুলতে হবে, ব্রাশ করাতে হবে। ছোঁয়া উঠে রুমে চলে যায়। পরীকে ফ্রেশ করিয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে বসে গেছে। ছোঁয়া সবাইকে খাবার বেড়ে দেয়। তনু বলে ওঠে, ছোঁয়া আমাকে ডাকতে আমি হেল্প করতাম। আজকে মায়ের শরীর খারাপ, তাই সে উঠতে পারেনি। ছোঁয়া মলিন হেসে বলে, না না আপু, আমার কষ্ট হয়নি। তনুর কাকা সাদ্দাম আর কাকিমা নাজমা। নাজমা বলে ওঠে, সাদির বউ তো দেখি একদমই ছোট। এত ছোট মেয়ে বিয়ে করল। তনু বলে, তোমাকে আমি পরে সব বলবো, তুমি খাও এখন। সেলিম আর সাদি একসাথে খাবার টেবিলে আসে। ছোঁয়া পরীকে খাওয়াচ্ছিল। সাদিকে দেখে পরী দৌড়ে সাদির কাছে যায়। গলা জড়িয়ে ধরে সাদির। সাদিও পরম যত্নে পরীকে কোলে তুলে নেয়। ছোঁয়া ওদের দুজনকে খাবার বেড়ে দেয়। সাদি বলে ওঠে, এসব আমি খাই না। ছোঁয়া চমকে ওঠে, খায় না? সেলিম রাগী দৃষ্টিতে বলে, একদিন খেয়ে নাও, আমি বাইরে খেয়ে নিব। বলেই সাদি পরীর কপালে চুমু দিয়ে পরীকে বসিয়ে চলে যায়। সাবিনা দেখে সবটা। তিনি ছোঁয়াকে বলে, তোমাকে রান্না করতে কে বলেছ? যেটা পারো না সেটা করতে যাও কেন? তোমার জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেল। তুমি কাল দেখনি সে কি খায়? সব সময় বেশি বেশি পণ্ডিতি করো তুমি বেয়াদব। মেয়ে ছোঁয়ার চোখে পানি চলে আসে। আলাদা করে বকলে কষ্ট হতো না? এতগুলো মানুষের সামনে এভাবে বকল। মাথা নিচু করে ফেলে। সেলিম সাবিনাকে ধমক দেয়, তুমি ওকে বকছ কেন? ওর কি দোষ? সাবিনা তারে আরও কিছু বলতে যাবে, তখন ছোঁয়া বলে ওঠে, সরি, ভুলটা আমারই। বলেই ছোঁয়া চলে যায়। সেলিমও খাবার রেখে চলে যায়। সাবিনা সোফায় বসে পড়ে। মেয়েটা বেশিই বেয়াদব হয়েছে। সাবিনার পাশে নাজমা বসে, ভাবি অযথাই মেয়েটাকে বকলে। বাচ্চা মেয়ে, এত কিছু কি করে সামলে উঠবে? ওকে সময় দেওয়া প্রয়োজন। ওর বয়সে আমি এক ছেলের মা হয়েছিলাম। আমাদের যুগ পেরিয়ে গেছে ভাবি। আমরা 10 বছর বয়সেই বাস্তবতার সাথে পরিচিত হতাম। কিন্তু ওরা এখন পর্যন্ত হয়নি। আমাদের সাথে ওদের তুলনা করা ঠিক না। বিয়ে কেন করতে গিয়েছিল? সংসার করতে পারবে না, স্বামীকে আগলে রাখতে পারবে না, তার আবার বিয়ে করতে হবে কেন? ভাবি এসব বলিও না, মেয়েটা কষ্ট পাবে। তুমি শান্ত হও। সাবিনা আর কথা বলে না। নিজের ছোট্ট রুমটাতে ছোঁয়া বসে আছে। মনটা তার ভীষণ খারাপ। জীবনটা কেমন বদলে গেল। এই বাড়ির মানুষজনদের চিনতে পারে না ছোঁয়া। ওনারা এমন কেন? একটুও ভালোবাসতে পারে না, আদর করতে পারে না। ছোঁয়া একবার চিংড়ি মাছ ভাজি করেছিল। ছোঁয়ার বাবা আর সিমির অ্যালার্জি, ওরা চিংড়ি খায় না, তবুও খেয়েছিল ছোঁয়া রান্না করেছে বলে। কোথায় গেল ওরা? কেন চলে গেল সিমি? বেকনিতে দাঁড়িয়ে কাঁদছিল ছোঁয়া।
হঠাৎ করে নজর পড়ে রাস্তার পাশে ফুসকার গাড়ি দাঁড়িয়ে আছে। একজনকে ফুসকা দিচ্ছে। ফুসকা দেখলে বরাবরই ছোঁয়ার হুঁশ উড়ে যায়। কিন্তু যখনই দৌড় দিতে যাবে তখনই মনে পড়ে তার কাছে টাকা নেই, তো সে ফুসকা কিনবে কি করে? আবারও মন খারাপ হয়ে যায় ছোঁয়ার। সে বসে পড়ে চোখের পানি মুছে নেয়। তখনই গটগট পায় সাবিনা। রুমে ঢুকে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে বলে, খাবে চলো। ছোঁয়া সাবিনার দিকে এক পলক তাকায়। যখন ইচ্ছে হবে বকবে, আবার ইচ্ছে হলেই অর্ডার করবে। ছোঁয়া এবার যাবে না। সাবিনা ছোঁয়ার হাত ধরে গম্ভীর গলায় বলে, মেয়ে উঠতে বলছি আমি। ছোঁয়া সাবিনার হাত ছাড়িয়ে নেয়। আমি খাবো না শাশুড়ি, আপনি খেয়ে নেন। সাবিনা বলে, খুব সাহস হয়েছে তোমার তাই না? আমার কথা অমান্য করো। মেয়েও চিনো তুমি আমায়? থাপ্পড়ে গাল লাল করে দিব তোমার। ছোঁয়ার চোখে আবার পানি চলে আসে। সে উঠে দাঁড়ায়। সাবিনা হাত ধরে নিয়ে যায় তাকে। টেবিলে বসিয়ে দিয়ে খাবার বাড়তে থাকে। নাজমা পানি ভরে দেয়। রুটি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দেয়। ছোঁয়া শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেলে। সাবিনা ছোঁয়ার পাশে বসে। সে খেয়াল করেছে ছোঁয়ার হাত পুড়েছে। ফর্সা হাতে কালো দাগ পড়ে গেছে। তিনি রুটিতে মাংস মিশিয়ে ছোঁয়ার মুখের সামনে ধরে। হা করো। ছোঁয়া কোনো কথা না বলে খেয়ে নেয়। দুবার খেয়েই সাবিনাকে জিজ্ঞেস করে, আপনি খাবেন না? সাবিনা জবাব দেয় না। তিনিও মুখে নেয় খাবার। একবার তিনি খাচ্ছে, আবার ছোঁয়াকে দিচ্ছে। হাসে ছোঁয়া। একটু হলেও মনে জায়গা করে নিতে পেরেছে, বেশ বুঝতে পারে। নাজমাও হাসে। শাশুড়ি বৌমার এমন ভালোবাসা ঘরে ঘরে দেখা যায় না। সাবিনা চোখ পাকিয়ে তাকায় নাজমার দিকে। নাজমা মুখ টিপে হাসে। ছোঁয়া সাবিনার গালে টুপ করে একখানা চুমু খেয়ে বলে, চাচি শাশুড়ি উনি তো আমার শুধু শাশুড়ি না, ডার্লিং শাশুড়ি, তাই তো এত ভালোবাসে। আমার শ্বশুরের ঢংনি সাবু, তাই মাঝে মধ্যে একটু ঢং দেখায়। সেলিম সোফায় বসে পানি খাচ্ছিল। ছোঁয়ার কথায় কেসে ওঠে। নাজমা শব্দ করে হেসে ফেলে। সাবিনা ছোঁয়াকে ধমক দিয়ে বলে, বেয়াদব মেয়ে। শাশুড়িকে বলে ডার্লিং, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমার শাশুড়ি হলে এতক্ষণে তোমাকে বাড়ি ছাড়া করত। সেই জন্যই তো আপনি সাবিনার শাশুড়ি না, ছোঁয়ার শাশুড়ি। কাকিমা ঠিক বলেছি? ফাটিয়ে দিয়েছ। সাবিনা চুপ করে যায়। এই মেয়ের সাথে কথা বলে মানসম্মান হারানোর মানে হয় না। আজকে হঠাৎ করে ছোঁয়া টাকার অভাব অনুভব করছে। আগে প্রতিদিন কলেজে যাওয়ার সময় বাবা তোষকের নিচে টাকা রেখে যেত। কিন্তু এখন টাকা কোথায় পাবে? চাইতে হবে সেলিমের কাছে। কিন্তু সেলিম তো অফিসে চলে গেছে অনেকক্ষণ আগেই। তাহলে এবার বাকিদের কাছে চাইতে লজ্জা লাগে ছোঁয়ার। কলেজের জন্য তৈরি হয়েও আবার জামা খুলে শাড়ি পরে ফেলে যাবে না কলেজে। কালকে সেলিমের থেকে টাকা নিয়ে যাবে। হঠাৎ ছোঁয়ার মনে পড়ে, সেলিমের থেকে টাকা কেন চাইবে? যার সাথে বিয়ে হয়েছে টাকা দেওয়ার দায়িত্ব তো তার। সে দিবে টাকা। শ্বশুর মশাই কেন দিবে? ছোঁয়া মুখ বাঁকিয়ে সাদির রুমের দিকে চলে যায়। সে মনে মনে ছক কষে ফেলেছে। সাদিকে হালকা ভাবে নিবে না, এত সহজে ছাড়বেও না। তাকে হনুমান থেকে মানুষে রূপান্তরিত করতে হবে সবার আগে, তারপর অন্য কথা। বিয়ে যখন করেছে একটু জ্বালানি তিনিও ডিজার্ভ করে। সাদি অফিসের জন্য তৈরি হচ্ছে। ছোঁয়া সাদির মুখোমুখি দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে ছিল সাদি। ছোঁয়া ড্রেসিং টেবিলের ওপর গিয়ে দাঁড়ায়। সাদি ভ্রু কুচকে তাকায়। ছোঁয়া এক গাল হাসে, কি চাই? সাদি ট্রাই বাঁধতে বাঁধতে সরে গিয়ে বলে। ছোঁয়া এক লাফে নেমে পড়ে সাদির সামনে গিয়ে দাঁড়ায়। শুনুন, আপনি আমার কে হন? বরর তিন কবুল বলে এত এত মানুষের সামনে বিয়ে করেছেন আমায়। এটা তো আপনি অস্বীকার করতে পারেন না, তাই না? তো বর হলে কি করতে হয়? বউয়ের দায়িত্ব পালন করতে হয়। বউকে ভালোবাসতে হয়। ভালোবাসা আপনার দ্বারা হবে না জানি সেটা। হনুমান কি না আপনি, কিন্তু দায়িত্ব? আল্লাহর রহমতে ভালোই রোজগার করেন আপনি। তাহলে দায়িত্ব কেন পালন করবেন না? করতেই হবে, না হলে থানায় মামলা করব আপনার নামে। কেচ করে দিব। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। টাই বাধা শেষ তার। এবার অফিসের ব্যাগে ফাইল ঢোকাচ্ছে। সাদির থেকে রেসপন্স না পেয়ে ছোঁয়া আবারও বলতে থাকে, কি মুখে কুলু পেটেছেন নাকি? দায়িত্বের কথা শুনে ভয় পেয়ে গেলেন? আরে বাবা, বেশি খরচ করি না আমি, কিপটা আছি, কিন্তু তবুও একটু টাকা তো লাগেই তাই না? সাদি এবার ছোঁয়ার দিকে তাকায়। সারমর্ম বলো। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, টাকা লাগবে আমার। সাদি পকেট থেকে ওয়ালেট বের করতে করতে বলে, ইডিয়েট, এটা বলতে ভাষণ দিতে হবে?
হবে না, আপনি কি সোজা কথার মানুষ নাকি? সোজা কথা আপনার কানে ঢোকে নাকি? শাট আপ ইডিয়েট। ছোঁয়া চুপ করে যায়। সাদি একটা কার্ড ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়। ছোঁয়া কার্ডটা উল্টে পাল্টে দেখে বলে, ফুসকা মামা এটিএম মেশিন নিয়ে ঘোরে না, এটা চলবে না। সাদি ছোঁয়ার হাত থেকে কার্ড নিয়ে 1000 টাকার দুটো নোট ধরিয়ে দেয়। 10 টাকার রিকশা ভাড়ার জন্য 1000 টাকা ভাঙতি দিবে না। তারা এত বড়লোক না আপনার মতো। ফুটানি চলবে না। সাদি আলমারি থেকে একটা প্লাস্টিকের ব্যাংক বের করে ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়। আউট। থাকতে আসেনি জল্লাদ। সাদি চোখ পাকিয়ে তাকাতেই ছোঁয়া দৌড় দেয়। সাদি দীর্ঘ শ্বাস ফেলে, 5 মিনিটেই পাগল বানিয়ে দিল আমায়। ছোঁয়া ব্যাংকটা নিয়ে নিজের রুমের খাটের পাশে রেখে দেয়। এবার থেকে আইসক্রিম মামা, ঝালমুড়ি মামা, ফুসকা মামা রাস্তা দিয়ে গেলে ছোঁয়া খেতে পারবে। যথেষ্ট টাকা আছে তার। বড়লোক একটা ফিল আসছে নিজের মধ্যে। সাদি আজকে অফিসে বেশি সময় কাটায় না। ফাইল জমা দিয়ে বেরিয়ে আসে। শহর ছেড়ে গ্রামের দিকে সরু একটা রাস্তা গিয়েছে। নামকরা রাস্তাটা। সেই রাস্তা ধরে গাড়ি নিয়ে একাই যেতে থাকে সাদি। মনটা ভীষণ উতলা তার। অতীতের কিছু কাজ বড্ড পীড়া দিচ্ছে। ঘন গাছগাছালি পেরিয়ে বড় একটা বাজার পড়ে। এই পুরো গ্রামে এই একটাই বাজার। বাজারে গাড়ি থামায় সাদি। বাজারের ঠিক পেছনে 2 তালা একটা বিল্ডিং রয়েছে। রংচটা পুরনো বিল্ডিং। গেট নেই কোনো। সাদি ঢুকে পড়ে বাড়িটাতে। মেইন দরজা খোলাই ছিল। এই বাড়িটাতে 3টে পরিবার ভাড়া থাকে। আর বাড়িওয়ালা থাকে। নিচে থাকে বাড়িওয়ালা আর আরেকটা পরিবার। আর ওপরে থাকে সিফাত। সে অবশ্য একাই থাকে, তবুও বড় একটা বাসা নিয়েছে। এখানে 2টো রুম, একটা কিচেন, 2টো বাথরুম আর বড় একটা বারান্দা আছে। বাড়িটা সাদির বেশ পছন্দ। ইচ্ছে আছে রকম একটা বাড়ি বানাবে সে। সিফাতের এখনও ঘুম ভাঙেনি। সাদি 2বার দরজায় কড়া নাড়ে। খবর নেই সিফাতের। তাই বাধ্য হয়ে বাড়িওয়ালার থেকে এক্সট্রা চাবি নিয়ে আসে। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার মুখে হাসি ফুটে ওঠে। সিফাতকে দেখলেই তার প্রশস্ত বুকটা শান্তিতে ভরে ওঠে। সাদি সিফাতের পাশে বসে গায়ে হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকে, ভাইয়া ওঠো, আমি এসেছি। নড়েচড়ে ওঠে সিফাত। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই সাদির মুখটা দেখে ধরফরিয়ে ওঠে। তুই এখানে? সাদি বলে, রিল্যাক্স, এসেছি চাবি দিয়ে। সিফাত হাই তুলে হাত দিয়ে চোখ মুছে দাড়িতে হাত বুলাই। পরি কেমন আছে? দেখতে ইচ্ছে করে না? সিফাত মুচকি হাসে। বাদ দে, কি খাবি? সাদি পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও বের করে। খুব সাবধানে সে ভিডিওটা করেছে। পরীকে হেঁটে হেঁটে খাইয়ে দিচ্ছে ছোঁয়া। পরি খিলখিল করে হাসছে আর খাচ্ছে। সিফাতের সামনে ফোনটা ধরে 4-5 বার দেখে 3 মিনিটের ভিডিও। তবুও মন ভরছে না সিফাতের। তোর বউ? সিফাত সাদিকে প্রশ্ন করে ফেলে। সাদি জবাব দেয় না। একটু বেশিই বাচ্চা। পরীকে সামলাতে কষ্ট হয় ওর। সাদি বলে, বাচ্চা না, বদমাইশ। সিমির বোন। সিফাত থেমে যায়। প্রথম কথাটা শুনে হাসি পেলেও দ্বিতীয় কথায় দমে যায়। সাদি বলে, ভাইয়া, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। 3 বছর তো হয়ে গেল। এবার মিটিয়ে নেওয়া প্রয়োজন। মা খুব কষ্ট পাচ্ছে। পরি তার বাবাকে চেনে না। এমনটা তো হওয়ার কথা না। সিফাত জবাব দেয় না। এখনও তার দৃষ্টি সাদির ফোনের স্ক্রিনে। জন্মের পরে একবার কোলে নিয়েছিল। আর মাঝেমধ্যে সাদির থেকে পিক দেখে। এই তো, সিমিকে দেখেছি, আমাদের কোম্পানিতে জব নিয়েছে। সিফাত ফোন রেখে উঠে দাঁড়ায়। কাবাড থেকে টি-শার্ট ট্রাউজার বের করতে করতে বলে, খাবার অর্ডার করে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। সাদি বিরক্ত হয়। অর্ডার দেয় না। সে এখানে নিশ্চয় খেতে আসেনি। সিফাতের ফোনটা হাতে নেয় সাদি। ঘেটে দেখে কল লিস্টে সিমির নাম্বার দেখতে পায়। কল কি দিয়েছিল? 1 সেকেন্ডও কথা হয়নি। ভাইকে ভালো করেই চিনে সাদি। কল দিতে গিয়ে দেয়নি। সাদির চতুর মন বুঝে ওঠে সবটা ঠিক করতে হবে। সিফাতও এটাই চাইছে। বেশ কিছুক্ষণ পরে সিফাত বের হয় ফ্রেশ হয়ে। সাদি ভাইকে দেখতে থাকে। মাশাআল্লাহ, ভাই তার কেউ এতটুকুও খুঁত ধরতে পারবে না। সিফাত বলে, আজকে শহরে যাব আমি। বেশ কিছুদিন ছুটি পাওয়া গেছে। বাড়িতে ফিরবে? সিফাত মুচকি হেসে বলে, তুই যেটা চাইছিস সেটা হওয়ার নয় সাদি। তুই যতটা সহজ ভাবছিস ব্যাপারটা ততটাই কঠিন। আর এই কঠিন ব্যাপারটা ঘাটতে গেলে শুধুমাত্র অতীতের কিছু তিক্ত ঘটনা আর দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। কোনো সলিউশন পাওয়া যাবে না। তাই যেমন চলছে চলুক। যতদিন বেঁচে আছি সহ্য করব। সাদি বলে,
আমার উপর একটু ভরসা করেই দেখো। হতাশ করব না প্রমিজ। প্রত্যুত্তরে সিফাত জবাব দেয় না, তাকিয়ে থাকে সাদির দিকে। সাদি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে। অফিসে তেমন কাজ নেই, তাছাড়া কাজে মনও বসছে না। রুমে ঢুকে অফিসের ব্যাগ রাখতেই সেখানে হাজির হয় সাবিনা বেগম। সাদির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে আর কতদিন বাবা? কেন মা, কি হয়েছে? মেয়েটাকে মেনে নেওয়া যায় না? পারছি না। চেষ্টা তো করতে হবে। মা কি চেষ্টা করব? ওই মেয়েটার সাথে মানিয়ে নেওয়া অসম্ভব। কেন অসম্ভব? মেয়েটা খুব ভালো, কিন্তু বুদ্ধি কম একটু। এই যা, আমি ক্লান্ত মা, রেস্ট দরকার। সাবিনা ছেলের এলোমেলো চুল ঠিক করে দেয়। বাবা, বিয়েটা ছেলে খেলা না, এভাবে চলে না। তুই এরকম করলে মেয়েটার ভবিষ্যৎ কি হবে? দায়িত্ব নিতেই হবে বাবা। তার বাবা ভরসা করে তোমার হাতে তুলে দিয়েছে। সাদি বলে, আমি তো দায়িত্ব নিয়েছি, ওর সব খরচ আমি চালাবো, যা লাগবে দিব। আর কি চাই? শুধু খরচ চালালেই স্বামী হওয়া যায়? আমি স্বামী হতে চাইছি না। সাবিনা এবার রেগে যায়, চোখ পাকিয়ে বলে, সাধু আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যেটা করছো একদম ঠিক করছো না। সাদি মায়ের রাগ বুঝতে পারে। সে দীর্ঘ শ্বাস ফেলে বলে, ঠিক আছে মা, আমি চেষ্টা করব, তবে একটু সময় প্রয়োজন আমার। এভাবে তাড়াহুড়ো করে কিছু করতে পারবো না। আমাকে একটু সময় দাও। তখনই পাশের রুম থেকে লুঙ্গি ডান্স গানের তীব্র শব্দ কানে লাগে। সাধারণত এই বাড়িতে কেউ উচ্চস্বরে গান বাজায় না। সাদি এবং সাবিনা দুজনই অবাক হয়। চলো তো মা দেখি। সাদি এবং সাবিনা বেরিয়ে যায়। পাশের রুমটা ছোঁয়ার। দরজা অবধি যেতেই দুজনই চমকে ওঠে। এটা কি দেখছে? ছোঁয়া এবং পরি দুজন লুঙ্গি ডান্স গানে নাচছে। ছোঁয়ার পরনে সেলিমের একটা লুঙ্গি আর পরি স্কার্ট পরেছে। দুজনই লুঙ্গি অর্ধেক উঠিয়ে উড়াধুরা ডান্স করছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে বলে, এর সাথে মানিয়ে নিতে বলছো না? এটা তো মেয়ে না, আস্ত একটা বাদর। এই বাদরের সাথে মানিয়ে নেওয়া যাবে? সাবিনা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। কার জন্য সুপারিশ করতে গিয়েছিল তিনি? এই মেয়েটা কি জীবনেও মানুষ হবে না? সাদি এগিয়ে গিয়ে সাউন্ড বক্স বন্ধ করে দেয়। ছোঁয়া নাচা বন্ধ করে তাকায় সাদির দিকে। মনে মনে রেগে গেলেও প্রকাশ করে না। একটুখানি লজ্জাও পেয়েছে সে। এটা মানুষ না রোবট? দেখছে একজন নাচ করছে, এভাবে সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া কি বেয়াদবির লক্ষণ নয়? সাবিনা বেগম এগিয়ে আসে, ছোঁয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলে, মানুষ হবে না তুমি? ছোঁয়া মুখটা কালো করে বলে, আমি তো মানুষই। বাড়ি ভর্তি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর রয়েছে, তাদের সামনে নাচতে লজ্জা করে না? একটুও সহবোধ শিখনি? আমি তো রুমেই নাচছিলাম। সাবিনা আরও কিছু বলতে যায়। সাদি বলে, মা কিছু বলো না তো। ইডিয়েট কি না, একে বুঝিয়ে লাভ হবে না। পরি এসো আমার সাথে। পরি ছোঁয়ার পা জড়িয়ে ধরে। আমি মাম্মার সাথে থাকব। পরে থেকো। এখন একটু এসো, পাপা কোলে নিবে তোমায়। তাহলে মাম্মাকেও কোলে নিবা। ছোঁয়া ফিক করে হেসে ফেলে। সাদি ভ্রু কুচকে তাকায়। সাবিনাও শক্ত চোখে তাকায়। এখানে হাসির কি হলো? কি যে বলো না পরি। তোমার পাপা আমাকে কোলে নিতে পারবে? আমার ওজন কত জানো? 50 কেজি। 1 মনের বেশি। আমাকে কোলে নেওয়া সোজা নাকি? সাবিনা দাঁত কটমট করতে করতে চলে যায়। সাদি রেগে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। পরি সাদিকে বলে, পাপা তুমি পারবে না? পরি মাম্মা চলো এখান থেকে, গাধার সাথে থাকতে থাকতে মাথা যাচ্ছে তোমার। এক্সকিউজ মি, আমি গাধা না। গাধা আপনি হবেন, ছেলেরাই তো গাধা হয়। সাধু এটাও জানেন না আপনি? সাদি ধমক দিয়ে বলে ওঠে, চাপকে তোমার দাঁত ফেলে দিব আমি। পারবেন না। মা কত মেরেছে, দাঁত পড়ে নি। ক্লোজ আপ দিয়ে ব্রাশ করি আমি, দাঁত সহজে পড়বে না। সাদি 2 হাতে নিজের চুল খামচে ধরে। এটা মেয়ে না অন্য কিছু? পাগল হয়ে যাব আমি। সাদি রুম থেকে বেরিয়ে যায়। ছোঁয়া আর পরি হেসে ফেলে। যাকক লোকটাকে তাড়ানো গেল। এখন তো পরি আর ছোঁয়া বাইরে যাবে আইসক্রিম খেতে। আহা, রাতের বেলা হালকা হালকা শীতের মধ্যে কোন আইসক্রিম দারুণ লাগে খেতে। এক একটা ঠান্ডা আইসক্রিমে কামড় লাগতেই শরীর মন জুড়িয়ে যাবে। তাড়াহুড়ো করে লুঙ্গি খুলে গায়ে ওড়না চাপিয়ে ব্যাংক থেকে টাকা বের করে। 100 টাকার একটা নোট নিয়ে হাঁটতে থাকে দোকানের দিকে। বাড়ির সামনেই দোকান। গেইট পেরিয়ে বের হলেই হয়ে গেল। কিন্তু গেইটে দারোয়ান দাঁড়ানো, তিনি কিছুতেই তাদের বের হতে দেবে না। ছোঁয়া পরীকে কোলে তুলে নেয়। মাম্মা তুমি কান্না করো। পরি ফ্যাল ফ্যাল করে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, কেন করো না? বলেই চিমটি কাটে পরীর তুলতুলে পেটে। ব্যথা পেয়ে কাঁদতে থাকে পরি।
ছোঁয়া এগিয়ে যায়, দারোয়ানকে বলে, পরী কান্না করছে, আইসক্রিম খাবে। একটু বের হই। দারোয়ান আমতা আমতা করতে থাকে। বের হতে দিলে ভীষণ বকা খেতে হবে তাকে। ছোট মা, আপনি দাঁড়ান, আমি এনে দিচ্ছি। এটা কি করে হয় চাচা? আপনি এনে দিলে তো হবে না। আস্তে আস্তে গলে যাবে না? তখন কি খেতে ভালো লাগবে? কিন্তু মা, আপনাকে বের হতে দিলে আমার চাকরি থাকবে না। কেউ জানতে পারবে না। আমি তো যাব আর আসব। কিন্তু প্লিজ চাচা, যেতে দিন। বললাম তো জানবে না। এই যে আমার মাথা ছুঁয়ে বললাম। কেউ জানতে পারলে আমার চুল পড়ে যাবে। দারোয়ান তখনও আমতা আমতা করছে। ছোঁয়া ওনাকে পাশ কাটিয়ে বের হতে নেয়। তখনই হাতে টান পড়ে অনুভব করে কেউ তার হাত ধরেছে। ছোঁয়া ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। সাদি দাঁড়িয়ে আছে, শুকনো ঢোক গিলে ছোঁয়া। পরী সাদিকে দেখে আরও জোরে কাঁদা শুরু করে। হাত বাড়িয়ে দেয় সাদির দিকে। সাদি তাকে কোলে তুলে নেয়। পরী নালিশ দেয় সাদিকে, মাম্মা মেরেছে। ছোঁয়া হা করে তাকিয়ে থাকে। কখন মারল? সাদি কিছু বলে না। পরীর চোখের পানি মুছিয়ে দিয়ে গেইটের বাইরে চলে যায়। ছোঁয়াও পেছনে পেছনে যায়। দোকান থেকে দুজনকে দুটে আইসক্রিম কিনে দেয় সাদি। দুজনই খাচ্ছে, একজন সাদির কোলে, আরেকজন পাশে। রাতের শহরটা দারুণ লাগছে, নিস্তব্ধ পরিবেশ। দুই একটা গাড়ি মাঝে মধ্যে শো শো করে চলে যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে কিছু কিছু মানুষ হাঁটাচলা করছে। কেউ কেউ রিকশা করে ঘুরছে। ঠান্ডা ফুরফুরে বাতাসে ছোঁয়ার ইচ্ছে করছে রিকশা করে ঘুরতে। ইচ্ছেকে দমিয়ে রাখার কোনো মানেই হয় না। ছোঁয়ার কাছে টাকা আছেই তো, তাহলে দেরি কিসের? ছোঁয়া একটা রিকশা থামিয়ে উঠে বসে। আমার ঘুরতে ইচ্ছে করছে। পরী, সাধু বেবি, যেতে চাইলে উঠতে পারো। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে উঠে পড়ে। রিকশা চলতে শুরু করে। সাদির নিজেরও ভালো লাগছে। পরীর খাওয়া হয়ে গেছে। সে সাদির গলা জড়িয়ে ধরেছে। যখন তখন ঘুমিয়ে পড়বে। আর ছোঁয়া সাদির দিকে চেপে বসেছে। ইচ্ছে করছে লোকটার কাঁধে মাথা রাখতে, হাতের ভাঁজে নিজের হাতটা ঢুকিয়ে দিতে। ইচ্ছেকে কেনে অপূর্ণ রাখবে? লোকটার প্রতি তো অধিকার আছেই। ছোঁয়া সাদির হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে। চলবে।